বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের দুলালচন্দ্র বিশ্বাস মহাশয়ের গোলাপের বাগানে। চাকদাহের ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের উনি একজন প্রাণপুরুষ। উনি কিছু গোলাপের আইডি আপনাদেরকে চিনিয়ে দেবেন গাছ ধরে ধরে। আপনারা দেখতে থাকুন। এখন তো ডরমেন্সি চলছে, গাছের পাতা ছোট হয়ে গেছে, গাছের কুড়ি ফুল দেখেও বুঝতে পারেন না। তবু এই যে গাছটা সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের সঞ্জয় মুখার্জিদার হচ্ছে নারায়ণ দেবনাথ ওনার ব্রিডিং করা গাছ। এটা রয়েছে সেই বিখ্যাত একটা ফুল শুটিং স্টার। এটা জাপানের একটা ফুল রয়েছে, এটা হচ্ছে শিউন। এটা হচ্ছে আমাদের তপন মাইতি, ওনার বেঙ্গলি সংস্কৃতি একটা ফ্লোরিবান্ডা ফুল। এটাও একটা শুটিং স্টার। এটা সঞ্জয় মুখার্জি দ্বার যে তিতলি হলুদ রঙের ফ্লোরিবান্ডা ফুল। হ্যাঁ, এটা হচ্ছে রক স্টার। এই যে আমাদের এই যে মোনালিসা রয়েছে, এটা হচ্ছে রিভারিয়া। এই ফুলটা হচ্ছে রিভারিয়া। এই ফুলটা দ্বিতীয় বছর গাছ রিভারিয়া। রিভারিয়া খুব একটা ভালো ফুল। এটা রয়েছে সানসেট সেলিব্রেশন। এটা অ্যাভিলেন্স, যেটা সাদা সাধারণত বলা হয়। আর এটা আমাদের লাল রং যেটা রয়েছে, এই ফুলটার নাম হচ্ছে ইনগ্রেড বার্গম্যান। এটা সানসেট সেলিব্রেশন। আর এই পাশটা রয়েছে, এই যে গাছটা যে নতুন ফুল রয়েছে, এটা একটু স্লো গ্রোথ। এটা হচ্ছে আমেরিকার ডেনিম। এটা হচ্ছে ফ্লোরিবান্ডা অহল্লা। এটা এইচটি। এটা হচ্ছে গ্রেট স্কটের নতুন চারা। আমার বড় গাছটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিস্টিনা। এই যে ফুলটা রয়েছে, এটা ক্রিস্টিনা। আমি পুনে থেকে নিয়ে এসেছি। ফুলটা খুব ভালো ফুল, ক্রিস্টিনা একটা ফুল। এটা হচ্ছে জুমেলিয়া। এই ফুলটা এইচটি ভ্যারাইটি। এই ফুলটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল, লিথোজো প্রিন্স। এই ফুলটা লিথোজো প্রিন্স। হ্যাঁ, এটা হচ্ছে রেড। এই আর এই যেটা রয়েছে, এটা হচ্ছে বিয়ার রোজ। বিয়ার রোজের এটা চারা অবস্থায় আছে। বিয়ার রোজ, বিয়ার রোজের ফুলটা কিন্তু ভালো। এটা গাছ একটু লম্বারের টেন্ডেন্সি। বিয়ার রোজ। এটা এই গাছটা হচ্ছে মনিকা বেলোসি। এই ফুলটা মনিকা বেলোসি। এবারে এই গাছটা রয়েছে, এটা মপ টাইপের কালার, সিলভার সাউদার্ন। সিলভার সাউদার্ন ফুল। হ্যাঁ, আর এই যে গাছটা রয়েছে, এটা হচ্ছে মেলিবু। এই ফুলটার নাম। এটা অরিত্র, অরিত্র ফ্লোরিবান্ডা। এটা হচ্ছে জরিনা, এই গাছটার নাম জরিনা ফ্লোরিবান্ডা গাছ। হ্যাঁ, আর এখানে রয়েছে এটাও একটা মোনালিসা গাছ রয়েছে। গাছ এটা হচ্ছে সাউথ আফ্রিকা, হলুদ রঙের ফুল হয় সাউথ আফ্রিকা। এই একটা গাছ রয়েছে, এটা হচ্ছে বহুরূপী। এই যে বহুরূপী গাছ, আমাদের মিস্টার হচ্ছে সুব্রত ঘোষ, মিসেস ঘোষের ফুল এটা। আর এটা হচ্ছে আমাদের স্বপন হালদার, ওনার সেই একটা বেঙ্গলি ওয়েব ফুল। খুব দারুণ ফুল হয়। এবছর এটা ছবি দিয়েছিলাম আমি। এটা বেঙ্গলি ওয়েব, সেকেন্ড ইয়ারের গাছ। দেখুন কি হারে বড় হয়েছে এবং ভালো ফুল হয়। এটা হচ্ছে আইস ফ্লাওয়ার। এই ফুলটা হচ্ছে আইস ফ্লাওয়ার। আইস ফ্লাওয়ার এখন মোটামুটি ডরমেন্সিতে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে লাভ। এই ফুলটা হচ্ছে লাভ, লাভ এইচটি। হ্যাঁ, এই যে শেয়ার ম্যাজিক এই ফুলটা, এই গাছটার নাম। আর এটা আমাদের সবার চেনা পিস অ্যাভিলেন্স। এটা ফুল পিস অ্যাভিলেন্স। পিস অ্যাভিলেন্সের এটা ওই আমাদের এর আগে যেগুলো 4-5 বছর বয়স হয়ে গেছিল, বাদ দিয়ে ছোট ছোট গাছ করেছি। এই গাছগুলো লাভ গাছটার সামনে হ্যাঁ, এটা হচ্ছে একটা লাভ গাছ, লাভ। ডাক্তারবাবু, একটা প্রশ্ন করছি। আপনি একটুখানি কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন এটা, তাও আমি প্রশ্নটা করতে চাই। আমাদের গোলাপ জগতের পাইনিয়র, বেঙ্গল সোসাইটির পাইনিয়র সঞ্জয় মুখার্জি মহাশয় অথবা সঞ্জয় দা যাকে যাকে হেল্প করেন, তারা একটা উচ্চ স্তরে পৌঁছে যায় এবং তারা মানে কলকাতার মাঠে 90% গাছই তো ওনারই আশীর্বাদে তৈরি হয়, সেটা আমরা কম বেশি জানি। তো এই ব্যাপারে দু এক কথা একটুখানি যদি বলেন তাহলে ভালো হয়। হ্যাঁ, শুনুন, প্রশ্নটা ঠিকই করেছেন। অনেকেই মুখে শোনা যায় যে অনেকেই বলছেন যে সঞ্জয় দা যাকে যাকে হেল্প করছেন তার গাছ কিন্তু সত্যি অনেক উন্নত মানের হয়। কথাটা ঠিকই, কারণ আমি যা প্রত্যক্ষদর্শী বা জেনেছি, তার কারণ হচ্ছে ওনার জীবনে উনি যত ধরনের গাছ করেছেন, উনি যত ধরনের গাছের আইডি চেনেন এবং আইডি ধরে ধরে কোন গাছটা কতদিনে কাটলে পরে সে মানে পুনিং দিলে কতদিনে ফুল হবে, কোন গাছের ফুলের গরমের দিনে ফুল হবে না, শীতের দিনে কিরকম হবে, বা তার খাবার কি, তার রুট জোন কিরকম, কোন গাছের রুট কিভাবে তার সিস্টেমটা আর কি তৈরি হয়, এসব ওনার নখদর্পণে।
এই ব্যাপারগুলো যদি উনি কাউকে সহজে বুঝিয়ে দেন তাহলে তার গাছ তো ভালো হবেই। আর আমরা ছোটবেলা থেকে একটা যেটা বিভিন্ন রকম গুরুর কাছে বা শিক্ষকের কাছে, বিভিন্ন শিক্ষক, সে পড়াশোনায় হোক যাই হোক, উঠে উপযাচক হয়ে একটু অগ্রিম কোনো শিখার জন্য প্রশ্ন করলে তাদের অনেককেই শুনতে পেরেছি যে আমি 60 বছরে যা শিখেছি তোমাকে একদিনে কি শিখিয়ে দেবো। কিন্তু এনার ক্ষেত্রে সেই কথাটা নেই। আমি মানে অবাক হয়ে আমি ব্যাপারটা বলছি যে ওনাকে যেই প্রশ্ন করুন না কেন, ওনার যদি জানা থাকে উনি আপনাকে বলবেই, এবং কি কারণটাও আপনাকে বলে দেবে, এই কারণে বা এই কারণে আপনি এখন এইটা করেন, ভবিষ্যতে এইটা করতে হবে, নাহলে আপনার গাছ ভালো থাকবে না। এইরকম যদি হেল্প করে, এবং বাড়ি গিয়ে উনি দেখেছি অনেকের বাড়ি গিয়ে সময় মতো পুনিং করে দিয়ে এসছেন, নিজের কাজ বন্ধ করে দিয়ে পুনিং করে দিয়ে এসছেন, রিপোর্টিং এর সময় হেল্প করেছেন, কোন ওষুধ কখন ব্যবহার করতে হবে অ্যাডভান্স ওয়েদার খারাপ হলে উনি ফোন করে বলে দেন, ফোন করে সবাইকে খোঁজ খবর নেন। রাত্রেবেলা যখন সময় পান, উনি এখনো অনেক ব্যস্ত মানুষ, কিন্তু যখনই সময় পান উনি উপযাচকে, আপনি না ফোন করলে ফোন করে শুনে নেবেন। এবং আমার ছাদে যে কোন জায়গায় কোন ভ্যারাইটি গাছ আছে একবার 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 আসলেই উনি উনি আর কি বলতো, তোমার ওই ছাদের ওই কর্নারের ওই সেই গাছটা কিরকম আছে। তাহলে মানে আমার ছাদে একবার এসেছে, তখন বলেছে ওই কর্নারের ওই তোমার ওই বুগেটি গাছটা বা তোমার ওই গ্রেট স্কট গাছটা কেমন আছে। তাহলে ওনার কেমন নজর পছন্দ। তাহলে এবার বোঝেন, মানে উনি যে যাকে একটু হেল্প করবেন বা যে ডেকে নিয়ে আসবেন তাকে চায় যে উনি একটু গাছ করুন, গাছ তো তার ভালো হবেই। এত যদি হেল্প করেন, মানে এই এই গাছগুলোকে পড়াশোনা কিন্তু গোলাপ গাছ করতে পারে, এটা হচ্ছে গুরুমুখে বিদ্যা। তার মানে একজন করেছেন, তার যেটা অভিজ্ঞতা যদি শেয়ার করে দেন যারা গাছ করছেন, সেই গুরুর অভিজ্ঞতা এবং তার নিজস্ব অভিজ্ঞতা মিলে তার তো গাছ আর একটু ভালো হওয়ার কথা। সেই জন্য তাদের গাছ ভালো হয় এবং পারফরমেন্স করে। এবং কতদিনে গাছ ছেটে মাঠে, কোন মাঠে ডেট কবে, সেই গাছ কবে ছাটলে ওইখানে যাবে, এবং কোন গাছের সঙ্গে কোন গাছ বসালে তারা পুরস্কৃত হবেন, এই গাছগুলো ওনার খুব ভালো অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতা অনুযায়ী তাদেরকে গাইডেন্স করে, তার জন্য তারা আর কি হেল্প করে। অনেকের দেখা যাবে 70টা 80টা ফুল থাকতে প্রাইজ পাচ্ছে না, আসলে কোন গাছ কোন গাছের সঙ্গে বসাতে হবে, কোন গ্রুপে বসাতে হবে, ওইগুলো অনেক অভিজ্ঞতা থাকে না, সেগুলোকে নিয়ে গাইড দেন। যার জন্য যেখানেই আর কি ফেলেন সেখানে তাদের মানে যাদের গাইডেন্স করে তারা পুরস্কৃত হচ্ছে কলকাতার বিভিন্ন শোতে। খুব সুন্দর আপনি কথাগুলো বললেন। আমি একটা কথা আপনাকে বলতে চাই, হয়তো আপনি জানবেন, তাও আমাদের শিখরপুরে এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে আমেরিকা থেকে মিস্টার পিংলিং উড়ে এসেছিলেন কলকাতায় শুধুমাত্র সঞ্জয়দার পট কালচার দেখার জন্য। উনি প্রথমে আমাদের যেটা নিউ টাউনে ইকো পার্কে গিয়েছিলেন সঞ্জয়দার পট কালচার দেখার জন্য। উনি ভাবুন আমেরিকা থেকে কলকাতায় বেঙ্গলে উড়ে এসেছেন বেঙ্গল পট কালচার দেখার জন্য। এবং আমি এটা একদম নিরপেক্ষভাবে বলছি, আমি কলকাতায় যত ফ্লাওয়ার শো দেখেছি আমাদের জেলা বলুন যেখানে কলকাতার মধ্যে এবং সব জায়গায় ধরে, বেঙ্গল সোসাইটি মতো প্রিমিয়াম ফ্লাওয়ার শো মানে রোজ শো আর কোথাও আমি দুটো দেখিনি, সত্যি কথা। কেননা একটা বেঙ্গল ব্রিড ভ্যারাইটি যেখানে উনি নিয়ে গেছেন, সেটা একদম মানে এটা আমার মনের তরফ থেকে একদম আপনাকে কথাটা বললাম আর কি। সেটা তো আপনি আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন এ ব্যাপারে। আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার উত্তরে আমি বলছি, শুনুন, যারা দেশ বিদেশ থেকে আমাদের দেশে আসবে সেটা আমাদের লাভবান হবে, তারাও কিন্তু চায় তাদের লাভের জন্য আমাদের দেশে আসা। তা আমাদের দেশে কিভাবে আসবেন, তারা যদি দেখে যে এখান থেকে কোনো তথ্য সংগ্রহ করা যায় বা এখান থেকে নতুন নতুন যদি গাছপালা দেখে তাদের সমৃদ্ধ হন সেজন্য আসে, এবং তাদের সাহচর্যে আমরাও মানে অনেকটা উপকৃত হই। তা আমাদের এখানে যে গাছটা উনি খুব সম্ভব মনে হয়, আমার ভুল না হয়, সময় একটা অরিত্র ব্রিডের একটা গাছ হয়তো নিয়ে গেছেন আমাদের বেঙ্গল ভ্যারাইটির, সে স্বপন হালদারের গাছটা, সেই অরিত্র কাছেই আমরা দাঁড়িয়ে রয়েছে, খুব একটা বেশি দূরে নেই। তা কেন নিয়েছে আপনি গাছটা দেখে সেকেন্ড ইয়ারের গাছটা দেখে বুঝতে পারবেন এর যা কোয়ালিটি। লাস্ট ইয়ার দেখবেন ওইটাই বেঙ্গল সোসাইটি বেস্ট অফ দ্য শো হয়েছিল অরিত্র। তার ফুলের কত, ওটা হচ্ছে করেছিলেন হাওড়ার আমাদের মুখার্জিরা, প্রবীর মুখার্জিরা। গাছটা দারুণ হয়েছিল, আমার খুবই পছন্দ ওই ধরনের গাছ করার জন্য, সেই জন্য আমিও একটা গাছ নিয়ে এসে লাগিয়েছি এই জন্য। আর সারা পিংলিং কেন, সারা দেশে চীন থেকে অনেক বিতর্কিত প্রশ্ন এসে
এই এই গাছ এরকম হয় নাকি, তারা হয়তো বলেছে এআই মেথড ব্যবহার করে 2-3টে গাছ জুড়ে দিয়ে এত ফুল হয়েছে, এরকম ঘটনাও শুনেছি, কিন্তু আসলে তা নয়। এটা কিন্তু পরিশ্রমের ফল, এবং যেটা দীর্ঘদিন ধরে আমাদের বেঙ্গল রোজ সোসাইটির মধ্যে দিয়ে সঞ্জয় মুখার্জিদা আর কি গোয়ারদের যেভাবে হেল্প করে যাচ্ছেন, এবং তার জন্য দিনকে দিন উন্নতি হচ্ছে, গাছ ডেভেলপ করছে। আজকে আমেরিকা এসছে, পরশুদিন জার্মানি আসবে, পরপর এসেই যাবে, এবং ভবিষ্যতে আমাদের ওয়ার্ল্ড রোজ কনভেনশন ভোপালে বসবে, সেখানে দেখবেন এদের আমাদের বেঙ্গল রোজ সোসাইটির গাছের কি ছড়াছড়ি, মানে এই দাপাদাপি সেখানেও বোঝা যাবে। আমাদের ভারতীয় অনেক রোজ বিডার আছে, তাদের গাছও অনেক ভালো ভালো গাছ আছে। এবছর তো আমাদের কলকাতায় অল ইন্ডিয়া গোলাপের যে প্রদর্শনী হতে চলেছে 3, 4, 5 জানুয়ারি 2026-এ, আপনি কি মনে করছেন, মানে কেমন হতে পারে এই লড়াইটা, অথবা কেমন ভাবে আপনারা যারা অ্যাডভান্স গোয়ার কেমন ভাবে তৈরি হচ্ছেন, এটা একটু কাইন্ডলি আমাদের বলুন। শুন, আগামী 2026 সালের জানুয়ারির 3 থেকে 5 তারিখে কলকাতার রবীন্দ্র সদনের 10 নম্বর গেটের ওখানে বসছে অল ইন্ডিয়া রোজ কনভেনশন, 42তম রোজ কনভেনশন। সেই রোজ কনভেনশনের দায়িত্বে আমাদের এখানে বেঙ্গল রোজ সোসাইটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে সারা বাংলার যেসব রোজ গ্রোয়াররা আছে সবাই কিন্তু এখানে ফুল নিয়ে আসবে, সে কাঠ ফ্লাওয়ারই হোক আর পট ফ্লাওয়ারই হোক, এখানে নিয়ে যাবেন। সেখানে গেলে দেখা যাবে কি পরিমাণে বা কি গুণগত মানের ফুল, সেখানে দেখলে সবাইকে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। আর তার সঙ্গে এইখানে যারা যে ফুলগুলো আসবে তার জন্যে জুলাই মাসের মাঝামাঝি আমাদের একটা বেঙ্গল রোজ সোসাইটি মিটিং হয়েছিল, তাতে দেখা গেছিল সারা বাংলা থেকে যে পরিমাণে রোজ গোয়াররা এসেছিল সে অভাবনীয়। সেখান থেকে আসাম থেকে এসেছিল, কেউ কেউ উত্তরবঙ্গ, ঝাড়খণ্ডের থেকেও এসেছিল আমাদের এই মিটিংয়ে যোগদানের জন্য। আর পশ্চিমবাংলার বিভিন্ন রোজগার যারা টপ ক্লাস রোজগার, তারা সব কজনা ওদিনকে এসেছিল, এবং তারা মুখিয়ে রয়েছে, এবং তাদের ছাদে এখন গেলে দেখতে পাবেন গাছের কি মানে গাছের কি পরিচর্যা চলছে, শুধু ওই একটা রোজ কনভেনশনে আর কি যোগ দেওয়ার জন্য। অবশ্যই ভালো ফুল হবে, অবশ্যই ভালো ফুল, তবে এবছরে যেমন ভাবে অতিরিক্ত বর্ষা হয়েছে, বর্ষার জন্য অনেক গাছ ড্যামেজ হয়েছে, কিন্তু আমাদের বাংলার বা বিএসআর এর অধীনে যেসব রোজ গোয়াররা রয়েছে, তারাকে আশা করি তারা এসব বর্ষাকে তুচ্ছ করে সার্ভাইভ করে ফেলবে গাছগুলোকে, এবং ফুলও ফোটাতে পারবে, এবং ফুলের মানও অনেক ভালো হবে। যেখানে সঞ্জয় মুখার্জিরা রয়েছে বা এই রোজ সোসাইটির অন্যান্য সদস্য রয়েছে, তাদের পরামর্শ এবং এনাদের একটা মানে মোটামুটি সেই যেদিনকে মিটিংটা হয়েছিল সেদিনকে থেকে একটা ফোন লাইন চালু করে রেখেছে 24 ঘন্টার জন্যই বলতে পারেন, না হলে পরে হোয়াটসঅ্যাপে বেঙ্গল সোসাইটি হোয়াটসঅ্যাপে আপনি প্রশ্ন করে রাখলে আপনাকে উত্তর দিয়ে দেবে, বা এরকম ধরনের আপনারা একটা কমিটি গঠন করেছে যারা সারাক্ষণ মানে অসুবিধার পড়লে পরে তার আর সমস্যা সমাধানের জন্য তারা রয়েছে। এবং আমাদের সঞ্জয় মুখার্জিদাকেও ফোন করলে উনি সবসময় আপনাদেরকে সহযোগিতা করবে। এই সহযোগিতার মাধ্যমে গৌড়ে উঠবে, এবং আগামী কনভেনশনে আপনারা মানে যারা যারা যাবেন ফ্যামিলি শুদ্ধ যাবেন, এবং যারা যারা গোলাপ পছন্দ করেন, যারা গাছ করতে পারেন না কিন্তু গোলাপ পছন্দ করেন, তারা আমাদের এই রোজ কনভেনশনে যাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এবং এই রোজ কনভেনশন যাতে আগামী দিনে খুব উন্নত মানের হয়, তার জন্য এখন থেকেই আমাদের রোজ ফেডারেশনের সমস্ত সদস্যরাই অ্যাক্টিভ হয়ে আছেন। এই যে এখন যে অনিয়মিত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাধ্যমে গাছে পর্যাপ্ত যে খাবার রয়েছে মাটিতে অথবা মিডিয়াতে অথবা সিন্ডারে, যেখানেই খাবার রয়েছে সেটা তো ড্রেন আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। আবার অনেকে তো ম্যাক্সিমাম লোকই আমরা জানি যারা গ্রোয়ার, যে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে, প্রচুর পরিমাণে নাইট্রোজেনের একটা সোর্স থাকে। তো সেক্ষেত্রে যদি দু এক কথা বলেন। আসলে এই বৃষ্টির জল সম্বন্ধে একটু বুঝতে হবে যে কত নাইট্রোজেন থাকতে পারে। আমাদের সমতল বাংলায় যে পরিমাণে বৃষ্টিপাত হয় তার অ্যাভারেজ পার একরে কতটুকু নাইট্রোজেন আসে, সেখানে পার একরে একটা হিসাবে বিজ্ঞানীরা একটা হিসাব করে দেখেছে মোটামুটি 7 পাউন্ড পার ইয়ার। 7 পাউন্ড মানে 6 কেজি 900 গ্রাম ট্রাম এরকম আছে নাইট্রোজেন, না 3 কেজি
সামথিং 3 কেজি 300 গ্রাম মতো আর কি নাইট্রোজেন। তার এবার যদি আমি সেইভাবে ইউরিয়ার মান ধরি তাহলে মোটামুটি 7 কেজি মতো। তাহলে 1 একর জায়গায় যে বৃষ্টিপাতে যে নাইট্রোজেন, সেখানে যদি এইটুকু পরিমাণে হয় তাহলে আমাদের একটু টবের মধ্যে জল পড়লে কতটুকু নাইট্রোজেন পাবে। আর সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে তলাতে যখন ড্রেনিং আউট হয়ে যায়, এই ড্রেনিং আউট হয়ে যাওয়ার জন্য এর খাবার, নিউট্রিশন, মাইক্রোনিউট্রিয়েন্ট সব ধুয়ে চলে যাচ্ছে। এইটাকে রক্ষা করার জন্য তো আমরা প্রথমে একটু ভার্মি কম্পোস্ট বা হাড়ের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। জৈব পদার্থ যেখানে থাকবে, যেখানে মানে একটু অ্যাসিডিক মিডিয়া থাকবে, সেখানে ধরুন নাইট্রোজেনটা বন্দি থাকবে জৈব পদার্থের কাছে, সেটুকু আছে। আর বাদ বাকি যেটুকু আর কি ড্রেনিং আউট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমরা মলিবেডেনাম সমৃদ্ধ আর কি মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা ব্যবহার করতে পারি। তার মধ্যে আমরা এখানে মোবোমিন বলে একটা পাউডার পাওয়া যায় এরিস কোম্পানির, ওইটা ব্যবহার করলে ওর মধ্যে ভালোই মলিবেডেনাম আছে। মলিবেডেনাম সাধারণত ওই মানে মিডিয়ার মধ্যে বা গাছের নাইট্রোজেন মানে অ্যাবজর্ব করতে ত্বরান্বিত করে আর কি। তাহলে মলিবেডেনামটা ব্যবহার করা যেতে পারে এইটাই। একটা জিনিস জানতে চাইবো, জলের টিডিএস নিয়ে কিন্তু কেউ খুব একটা কথা বলে না, কেউ মুখই খুলতে চায় না জলের টিডিএস নিয়ে। আর তার সাথে মাইক্রোবস এর ব্যাপারটা যদি একটু আপনি বলেন তাহলে খুব ভালো হবে। সাথে গোড়াতে মাইক্রোবসটা কিভাবে বাড়াবো সেটা একটু শুনুন। এই টিডিএস ব্যাপারটা নিয়ে অনেকে হয়তো ঘাটাঘাটি করেন না, গাছ করছি করে যাচ্ছি, কিন্তু আমরা যারা আর কি টপ লেভেলের আর কি যারা গাছ করছেন কলকাতার বুকে, বা ভালো ভালো গাছ যাদের দেখছেন, তারা একটু টিডিএস নিয়ে দেখছেন। টিডিএস কথার অর্থ হচ্ছে টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ জলের মধ্যে কি পরিমাণে মিনারেলস আছে আর কি, সেইগুলো নিয়ে। তা আমাদের এই যে মোটামুটি গাছ, এক এক জায়গার গাছ এক এক ধরনের টিডিএস এর জলের টিডিএস পছন্দ করে। গোলাপের যেরকম ধরেন টিডিএস 200 থেকে 300-র মধ্যে করলে মোটামুটি গাছ করা যাবে। এই টিডিএস মাপতে হলে পরে আপনাদের টিডিএস একটা মিটার কিনে রাখতে হবে, খুব একটা বেশি দাম নয়। সেই টিডিএস যদি মেনশন করতে পারে, গাছ ভালো থাকবে। আসলে টিডিএস বেশি হলে কি হয়, প্রতিদিন যে জল দিচ্ছি, আবার জল বাতাসে উড়ে যাচ্ছে, কিন্তু তাপে চলে যাচ্ছে, গাছ কিছু জল খাচ্ছে, কিন্তু জলের মধ্যে যে মিনারেলস গুলো কন্টিনিউ, কিন্তু প্রতিদিন যদি 2বার করে জল দিই, যে মিনারেলস গুলো সেগুলো গাছ অ্যাবজর্ব করতে পারে না, ওই মিডিয়ার মধ্যে স্যাচুরেটেড অবস্থায় থাকে। তা স্যাচুরেটেড হতে হতে এমন একটা পর্যায়ে আসে যে গাছ আর খাবার গ্রহণ করতে পারে না এদের জন্য। সেই জন্য চেষ্টা করা হবে যে এই জলের টিডিএস যদি একটু কন্ট্রোল করতে পারেন, ভালো গাছ হবে। অনেকে তো এমনিও গাছ করছে, কিন্তু যদি মানে টপ লেভেলের গাছ কেউ করতে চায়, বা গাছ যদি মানে সুস্থ সবল রাখতে হয়, বা গাছের পাতায় দেখবেন অনেক সময় একটু ওই গাছের পাতায় লবণাক্ত মতো ধরে ধরে সাদা হয়ে থাকে, এটাও কিন্তু ওই টিডিএস এর কুফল। টিডিএস এর এই জলের মধ্যে, এই টোটাল ডিজলভ সলিডের মধ্যে ক্লোরিনও থাকে, সোডিয়াম থাকে, হ্যাঁ, বিভিন্ন রকম মিনারেলস থাকে, তারা কিন্তু কুপ্রভাব ফেলে। আর যদি এটাকে যদি মোটামুটি 150 থেকে 200 বা 300-র মধ্যেও আপনি রাখতে পারেন, তাই এগুলো অনেকটা কম থাকবে। আর এগুলো যখন আপনি দিচ্ছি, আর বাইরের থেকে যখন খাবার দিচ্ছি, তাহলে ওর যে লবণ, খনিজ লবণ যে জলের মধ্যে থাকছে, সেইগুলো আর আমাদের খাবারের দিয়া এগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে, যার জন্য গাছ বেশি দিন লাস্টিং করে না, বা গাছ বেশি দিন বাঁচে না। গাছ অনেক সময় পাতা ফেলে দেয়, গাছের পাতার মাথা পুড়ে যায়, গাছের পাতা দেখবেন শক্ত হয়ে যায়, গাছ সেই লেভেলে সবার গাছ সমান হয় না। টিডিএস বলার সঙ্গে সঙ্গে, টিডিএস সম্বন্ধে বলার সঙ্গে সঙ্গে আপনি আর একটা প্রশ্ন করেছিলেন, যেটা হচ্ছে এই মিডিয়ার মধ্যে মাইক্রোবস কি করে বাড়ানো যাবে। আসলে মিডিয়ার মধ্যে মাইক্রোবস কোথায় বাস করে, প্রথমে সেটাকে মনে করতে হবে। মাইক্রোবস থাকবে হচ্ছে যে মিডিয়ার মধ্যে অন্তত 20 থেকে 25% এয়ার গ্যাপ, মানে এয়ার সার্কুলেশন থাকতে পারে, সেসব মিডিয়ার মধ্যে ভালো আর কি বসবাস করতে, মানে ওদেরও তো অক্সিজেনের প্রয়োজন হয়। তা মাইক্রোবস বলতে হচ্ছে যেসব উপকারী যেসব আর কি ছত্রাক ব্যাকটেরিয়া থাকে, তারা হচ্ছে ওইখানে মানে মাইক্রোরাইজাল অ্যাক্টিভিটি এদের সঙ্গে, গাছের সঙ্গে আদান প্রদান করে, গাছ থেকে ওরা গ্লুকোজ খায়, আর ওরা বাদ বাকি নিউট্রিশনটা গাছকে সাপ্লাই করে। এইগুলোকে যদি আদান প্রদানের মাধ্যমে গাছ যদি এত সুন্দর হয়, বা সুন্দর হতে ওরা সাহায্য করে, তাহলে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাদেরকে বাঁচিয়ে রাখতে হলে পরে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করা যাবে না, অতিরিক্ত মানে মাত্রায় সার ব্যবহার করা যাবে না, বা বেশি গরম জল ইউজ করা যাবে না। গরমের সময় তাকে ঠান্ডা রাখতে হবে, বা মিডিয়াটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যখন ড্রেনিং আউট হয়ে যাচ্ছে, তাদেরও খাদ্য খাবার ইয়ে হয়ে যেতে হবে, তখন তাকে একটু নিউট্রিশন দিতে হবে।
নিউট্রিশনের মধ্যে ওই যে বললাম মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে হবে। আর মিডিয়া যাতে ভালো করে শুকায় বা শুকিয়ে আবার নতুন করে জল দেওয়া যায়, অতিরিক্ত যাতে জল দেওয়া হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তাহলে ওই মাইক্রোগুলো জীবিত থাকবে, তাহলে আমরা গাছের রুট জন্য জীবিত সুস্থ থাকবে। বন্ধুরা, আশা করি আজকে এই ভিডিওটা, যেটা দুটো পর্বে আপনারা দেখলেন, প্রথম এবং দ্বিতীয় পর্বে, আশা করি আপনারা অনেক সুন্দর সুন্দর মনে আপনাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আপনাদের রিসলভ হয়েছে, আনসারগুলো আপনারা পেয়েছেন। যা গোলাপ নিয়ে প্রচুর মানুষের প্রচুর মিথস রয়েছে, তারা আশা করি আনসারটা পেয়েছেন। কেননা আমাদের দুলাল চন্দ্র বাবু তিনি নিজেও বিআরএস এর সঙ্গে যুক্ত এবং উনি কিন্তু যথেষ্ট হেল্প করলেন আজকে। যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ছড়িয়ে দেবেন, সবাইকে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা গোলাপ ভালোবাসেন চেষ্টা করবেন চ্যানেলটার সাথে থাকতে। ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পা কাউনের সাথে থাকুন। নমস্কার।